বিজেপি কি বলছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বা আমরা তৃণমূল কংগ্রেস আমরা ছিটেফোঁটাও দ্রবিত নই। আইন শৃঙ্খলার পাঠ আমাদের অন্তত বিজেপির কাছ থেকে নিতে হবে না। একদম না, একদম না। তোমরা বিজেপির কাছ থেকে নেবে না, তোমরা দেশের রাষ্ট্রপতিকে মানো না, তোমরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের কথা নেবে না, তোমরা কারোর থেকে আইন শিখবে না। তোমরা একটা মানুষের থেকেই আইন শিখবে, সেটা হচ্ছে তোমাদের প্রাণের মাতা মমতা। তো তোমরা তার কাছ থেকে আইন শিখবে, যে জুতো পরে রথের চাকা ধরে টানে, যে মুসলিমদেরকে হিন্দুদের প্রসাদ খাওয়ায়, যে মুসলিমরা আবার সেই প্রসাদ খেতে রিজেক্ট করে। এইরকম তোমরা তার কাছ থেকে আইন শিখবে। তো মমতা ব্যানার্জি যে 7 দিনে খুনি ধরে ফাঁসি দিয়ে দেবে দেশের আইন কানুন চেঞ্জ করে ধর্ষকদের, তো এই ছেলেটাও তো ধর্ষক। আজকে তো হয়ে গেল 4 দিন, বাকি আর 3 দিন পরে কি তার ফাঁসি হবে? মমতা ব্যানার্জি নিজেই তো আইন করেছে, তোমরা তো কারোর আইন মানো না। তো আজকে মমতা ব্যানার্জির কিছু বিজ্ঞ বিচি আছে, তাদেরকে নিয়েই কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। কারণ যাদের উত্তরপ্রদেশ, যাদের মধ্যপ্রদেশ, যেখানে অ্যাভারেজে গড়ে প্রত্যেকদিন 9 থেকে 13 জন মহিলা নিখোঁজ হয় যাদের শাসনকালে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠ দেওয়ার চেষ্টা না করলেই ভালো। তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার একটা জিনিসই জানার আছে, যে এদের কোনো কিছু একটা দোষ হলে যদি কোনো বিরোধী দল প্রতিবাদ করে, তাহলে এরা তাদেরকে বলে যে তোমরা ওই রাজ্যে দেখো, সেই রাজ্যে দেখো, সেই রাজ্যে দেখো। এরকম বহু রাজ্যের নাম বলে, যেরকম উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এরকম বহু রাজ্য আছে যেগুলোতে এইসব যে বিজ্ঞ বিচিরা আছে তাদের নাম নিয়ে বলে 9টা 10টা 15টা করে মেয়ে নিখোঁজ হয়। তো একটা কথা বলি, যে ভোটের রেজাল্ট বেরোলে তামান্নার মতো কোনো মেয়ে তো আর কোনো রাজ্যে মরে না। বা এই রকম করে কলেজে ডেকে নিয়ে গিয়ে বন্ধ কলেজ খুলিয়ে এরকম ছাত্রীর মান সম্মান হানি, এটা তো হয় না। যেরকম ডাক্তার ডিউটি করতে করতে সে ডিউটিরত অবস্থায় একজন সিভিক পুলিশ গিয়ে, মমতার ক্যাডার গিয়ে ওখানটায় ওই ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করে, তাকে অত্যাচার করে, এরকমও তো কোনো রাজ্যে হয় না। সব কিন্তু তোমাদের রাজ্যেই হয়। আর তোমাদের মুখ্যমন্ত্রী তো দয়াময়ী, মমতাময়ী, তাই এরকমই হয়। এরকম এদেরকে জলে বিচুটি পাতাকে ডুবিয়ে এদেরকে এমন মারতে হবে যেন এরা আর কোনোদিন মুখেও পর্যন্ত এরকম বিরোধিতা না আনে। এরা প্রত্যেকটা ছোট লোকের বাচ্চা এক একজন। তৃণমূল কংগ্রেসের স্টান্স অত্যন্ত ক্লিয়ার, আমাদের জিরো টলারেন্স পলিসি। যারা যে কোনো রকমের এরকম জঘন্য ঘটনার সঙ্গে জড়িত, তাদের কঠোরতম শাস্তি আপনারাও চান, আমরাও চাই। ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে মুখ্যমন্ত্রীর ওপর, পুলিশ প্রশাসনের ওপর। তৃণমূলের এই নারী, তিনি বলছেন যে তৃণমূলের না জিরো টলারেন্স পলিসি। তো আমার একটা কথা এখানটায় বলার আছে, যে যখন শিবলিঙ্গের মাথায় যখন একটা প্লাস্টিক পরিয়ে যখন এই মহিলা পোস্ট করেছিল বিকৃতভাবে, শিবলিঙ্গকে বিকৃতভাবে পোস্ট করেছিল, তখন তৃণমূলের জিরো টলারেন্স পলিসি কোথায় ছিল? বা তৃণমূলের যে সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি, তখন একে দল থেকে কেন বার করে দেয়নি? আবার একেই নিয়ে গিয়ে সাংসদ বানিয়েছে, তাও আবার যাদবপুরের মতো একটা কেন্দ্রে। মানে ভাবা যায়, এর মতো একজন অশিক্ষিত মহিলা, এর মতো একজন উগ্রবাদী মহিলা, এই মহিলাকে দিয়ে মুখ্যমন্ত্রী যাদবপুরের মানুষের ক্ষতি করছে। মানে এইরকম যত মাতাল চরিত্রহীন লম্পট সব তৃণমূলের এক একজন সাংসদ, আর তৃণমূলের রত্ন হিসাবে তৃণমূল এখন পূজিত হচ্ছে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। যেইভাবে ধর্ষণ করতে পারে কোন সহকর্মীকে, তার ফাঁসি হওয়া উচিত। তাহলে তো প্রথমে হচ্ছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হয়। তার কারণ হচ্ছে তারই দলের ছেলেপুলে যখন এইরকম খারাপ একটা করে কাজ করে, তখন মমতা ব্যানার্জি তাদেরকে তাদের নিজের দলের ছেলে, তার নিজের ছেলের পরিচয় দিতে তিনি অস্বীকার করেন। তো এখানটায় মমতা ব্যানার্জি তো সব থেকে বড় দোষী। কারণ তৃণমূলের যত লোক আছে যারা দোষ করছে, তারা তো তৃণমূলের যখন ধরা পড়ছে তখন তৃণমূলের ছেলে হিসাবে মান্যতা পাচ্ছে না। তো যতক্ষণ তারা তৃণমূলে থাকলো ততক্ষণ দিদির ভালো ছেলে হয়ে থাকলো, যখন একটা কোনো কাজ করে দিল, যখন একটা কোনো খারাপ কাজ করলো, তখন দিদি তাদেরকে ত্যায্যপুত্র করে দিল। তো এখানটায় দিদিরই তো সব থেকে বড় দোষ, তাই দিদিরই ফাঁসি হওয়া উচিত আগে। ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই। যারা সেই ধর্ষণের সাক্ষী, গণধর্ষণ যারা করেছে, তাদের ফাঁসি হওয়া উচিত। দেখো, লোকটা যতই নেশা করুক, যতই গাঁজা খাক, যতই মদ খাক, যাই খাক, আজকের দিনে লোকটা অনেকটাই ভালো কথা বলেছে। তো এই জন্য এই লোকটাকে আমার মন থেকে খুব ভালোবাসা জানাই। এই লোকটা মানে একটু নেশার ঘরে সবসময় থাকে, মেয়েদেরকে একটু অসম্মান করে, কিন্তু লোকটার মনটা ভালো। কিন্তু বাইরেটা পুরো কালো, ওর চোখ দুটো কোথায় কোথায় চলে যায় সেটা এরা বুঝতে পারে না। দেখো, তৃণমূলের নেতা হিসেবে একটা পরিচয় তো এনার থাকবে। তো ইনি যখন তখন যাত্রার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রধান লোক হচ্ছে কল্যাণ ব্যানার্জি। এর থেকে আর ভালো নেতা পুরো পশ্চিমবাংলায় খুঁজেও তুমি পাবে না। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহামিত্র। দেখো, তৃণমূলে আবার পেছন মারামারিতে আর মহিমা মিত্র, এরা দুজন হচ্ছে সবার উপরে টপ লেভেলে থাকে। কারণ পশ্চিমবঙ্গে এত দ্বন্দ্ব কলহ এর দুজনের মধ্যে নেই। আগের জন্মে মনে হচ্ছে এরা স্বামী স্ত্রী ছিল। মহামিত্র, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? মহুয়া মৈত্র তিনি বিয়ে করেছেন পুরীর কোনো একজন ধনী ব্যবসায়ী এবং সাংসদকে। তারপরে তিনি হানিমুনে গেছেন ভারতের বাইরে। তিনি ভারতে ছিলেন না। যখন তিনি শুনলেন কল্যাণ ব্যানার্জি, তার বহুত কষ্ট হলো যে মহুয়া মৈত্র বিয়ে করে নিল। তো তিনি বহুত কষ্ট পেয়েছেন। তারপরে তিনি তাকে আক্রমণ করলেন। সে যখন পাল্টে আক্রমণ করলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন মহুয়া মৈত্র কি হানিমুন থেকে ফিরেছে? তো এখানটায় এই মানুষটার কষ্ট ফুটে ফুটে উঠছে।
এই এত কষ্ট পেয়েছে মহুয়া মৈত্রর বই বিয়ে নিয়ে। দেখো মানুষটা তো অনেক দিন ধরে একা আছে, যে যার একটা মনের কষ্ট, সে কষ্ট তো চেপে রাখার মতো নয়, তাই উনি অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ। আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। একদম, আমাদের কল্যাণদা কিন্তু মেয়েদেরকে খুব ভালোবাসে। তিনি এতটাই ভালোবাসেন যে কাঞ্চন মল্লিক 4টে বিয়ে করেছে বলে কাঞ্চন মল্লিককে তিনি নিয়ে গেলেন না তার ভোটের প্রচারে। তিনি মহিলাদেরকে এত ভালোবাসেন যে মহিলাদেরকে নিজের বউ চোখে দেখেন। দেখো সবাই তো মা এবং বোনের চোখে দেখে, ইনি একটু আলাদা করে দেখেন। পশ্চিমবঙ্গে যত পুরুষ আছে সব পুরুষের মধ্যে সবথেকে শক্তপোক্ত পুরুষ হচ্ছে কল্যাণদা, তাই মেয়েদেরকে তিনি অনেক সম্মান করেন এবং তিনি তার স্ত্রীর মর্যাদায় সবাইকে দেখেন। তৃণমূলের নেতাদের তো এরকমই একটু স্বভাব আছে, ঢলানি স্বভাব। যখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলে তখন তুমি এরকম বলো। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। যখন তোমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে রিলেশনে আসে তখন। আই হেট হার। যখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে ওয়েতে গিয়ে শুয়ে থাকে তখন। আই হেট হার। যখন তোমার গার্লফ্রেন্ড তোমার সব টাকা ছেড়ে দেয়, দিয়ে তোমাকে রাস্তার বিক্রি করে তারপর চলে যায় তখন। আই হেট হার। দেখো কল্যাণ ব্যানার্জিকে না জানিয়ে মহুয়া মৈত্র যে বিয়ে করে নিল, তাতে কল্যাণ ব্যানার্জি তার বহুত বুকে একটা খুব জোরে একটা আঘাত পেয়েছেন তিনি। তো সেই আঘাতে তিনি কখন কি বলে ফেলছেন কোনো ঠিক ঠিকানা নেই। তো মহুয়া মৈত্র যে বিয়ে করে হানিমুন সেরে যখন এসছে তখন তিনি বলছেন যে আমি তাকেই ঘৃণা করি। দেখো মানুষ ঘৃণা তাকেই করে যাকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে বা যাকে মন থেকে ভালোবাসে, তাকেই ঘৃণা করে, তার উপরে রাগ করে। তো এখানটায় কল্যাণ ব্যানার্জির ভালোবাসা, তার আলো আশা কত কি ফুটে ফুটে উঠছে। দেখো তৃণমূলের ভেতরে যে এরকম হয় সেটা তো সবাই জানে। এমপি হয়েছে এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী স্বীকৃতি দেব না। যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে। দেখো কল্যাণ ব্যানার্জি রকেট ক্যাপসুল খেয়ে তিনি অনেকটাই নিজেকে এখন বলিয়ান করে রেখেছেন। তো মহুয়া মৈত্র কেন যে 65 বছরের একজন বুড়োকে বিয়ে করতে গেলেন? দেখো তার পারিবারিক সমস্যা চলছিল, তাই তার ডিভোর্স হয়ে গেছিল। মহুয়া মৈত্র সে বিয়ে করেছে, সে ঘর করছে, সে তার আবার বাচ্চা জন্ম দেবে এই বয়সে এসে, 65 বছর বয়সে এসে তার বর আবার বাবা হবে, তাতে তোমার কি ফাটছে ভাই? দেখো তোমাকে যদি সে ভালো না বাসে, সে তো বলেই দিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি না, তো তুমি কেন তার পেছনে পড়ে আছো কল্যাণদা? নেশাটা কি একটু বেশি হয়ে গেছে? যদি বেশি হয়ে গেছে একটু টক জল খেয়ে নাও, দিলে নেশা উতরে যাবে। আমি চ্যালেঞ্জ করছি বাংলার নারী নিরাপত্তা নিয়ে বিজেপি যে নেতা নেত্রীরা এত বড় কথা বলছেন, আমার ওপেন চ্যালেঞ্জ রইল। বোঝো ঠেলা, এত বছর বয়সে নিজের বাপ যদি বাইরে না যায় এ খেতে পাবে না, তৃণমূল দলটাকে তোকে খাওয়াবে? তুই এখন যদি বিজেপির শাসিত রাজ্য নিয়ে বলিস, তোর বাবা যদি এখন ভোটার কার্ড চেক করতে চায় বা আধার কার্ড চেক করতে চায়, তোর বাবাকে যদি ঘরে পাঠিয়ে দেয়, তোর ঘরে সংসার চলবে তো? ও হ্যাঁ, তৃণমূল থেকে তো তুই আবার মাইনে পাস বলার জন্য। তো এরা বলতে চাইছে যে এখানটায় যেসব দোষ হচ্ছে সেগুলোকে নর্মালভাবে দেখতে, ওইগুলোতে পুলিশ অ্যাকশন নিক না নিক, বিরোধীরা যেন চুপ করে থাকে। শুধু বলবে এই দেবাংশুর মতো বিচিরা, এই বিচিগুলো যখন শীতকাল আসে তখন একটু চুপসে যায়, যখন গরমকাল আসে তখন বিচিগুলো ফুলে ফেঁপে ওঠে। তো দেবাংশুর মতো বিচিগুলো এখন তো গরম শীত দুটোই চলছে, তাই যখন তামান্নার ঘটনাটা হলো তখন দেবাংশুবাবু পুরো ভেতরে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলো, মানে শীত এসেছিলো, বিচিটা শুকিয়ে গেছিলো। যখন গরমকাল এসছে, এই যে ধর্ষণ কাণ্ডটা হয়েছে, তখন তার বিচিগুলো ফুলে উঠেছে। সে এখন স্টেজে দাঁড়িয়ে বলছে কি গুজরাট, মধ্যপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশ। তাহলে তুই একটা কাজ কর না ভাই, গুজরাটে যখন কোনো ধর্ষণ হচ্ছে বা উত্তরপ্রদেশে কোনো ধর্ষণ হচ্ছে, তুইও চালু করে দে। তুই কেন ঘরে বসে থাকবি? इसकी माँ का भोला चेहरा। বিজেপির দুজন মহিলা নেত্রী আছেন, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, যেটাকে বেশি দেখা যায়, বাকিগুলারে দেখি না কোথায় আছে। মাইক্রোফোন হাতে নিলে যখন মানুষ কোনো কিছু বলতে চায় সেটা একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে, আর যখন মানুষের হাতে ক্ষমতা থাকে বা মানুষের হাতে অর্থ থাকে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তো দেবাংশু এখন বর্তমানে কিছু অর্থ তার কাছে কোনো কারণে চলে এসছে, তো তিনি কিছু জনের পা চেটে হলেও বা কিছু জনের পোঁদে বাটার লাগিয়ে মোটামুটি পয়সাটা কোনো মতে আনতে পেরেছেন। তো এখন সেই জন্য তার কথাগুলো মুখ ফসকে অনেক কথা বেরিয়ে যায়। বাকিগুলো কোথায় জানি না, মহিলাদেরকে কী করে সম্মান করতে হয় সেটা নাকি ওনার জানা নেই। তো এইভাবে দেবাংশু ভট্টাচার্যের মতো যদি ইয়ং যুবকরা এরকমভাবে মেয়েদেরকে অসম্মান করে স্টেজে দাঁড়িয়ে, তাহলে তো তৃণমূলের ওই যে বেধ ছেলেগুলো ওগুলোর তো আরও বেশি লাইসেন্স পাওয়া হয়ে যাচ্ছে। দেবাংশু যদি এরকম বলে তাহলে আর ওই তৃণাঙ্কুরের যে যত সব অবৈধ সন্তানরা আছে সেগুলো কি আর করবে? তারা যা করছে তাহলে ঠিক করছে, আর কি বলা যাবে? আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? সারদা নারদার পরে জেল খাটা মদন মিত্র
তাকে একটা প্রশ্ন করতে চাই, তিনি এখন ধোয়া তুলসী পাতা, তিনি এখন সাবিত্রীর ছেলে হয়ে গেছেন। তো একটা কথা ওনাকে বলতে চাই যে আপনার বাবা মা আপনাকে কেন জন্ম দিয়েছিল? যদি জন্ম দিয়েছিল তো সেই জন্ম দেওয়ার সাথে সাথে মেরে ফেলা উচিত ছিল। না হলে আপনি আজকে এসে আপনার মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এরকম অভদ্রতা হয়েছে, তারপরেও আপনি এরকম মুখ ফুটে বলছেন যে সে কেন কেন গেছিল? সে তোর বাবার শ্রাদ্ধের জন্য গেছিল রে, শুয়োরের বাচ্চা। মুখে এতটুকু লাগাম নেই এদের। এদের মতো মানুষ যদি পশ্চিমবঙ্গে বেঁচে থাকে তাহলে পশ্চিমবঙ্গটাকে শেষ করার জন্য আর এর দিদি যথেষ্ট। তো একটা কথা আমি এখানটায় বলতে চাই, মদন মিত্রকে তার বাবা মা জন্ম দিয়ে পুরো ভুল করেছে। কোনো কারণে প্লাস্টিকটা ফেটে গেছিলো, তারপরে জন্মগ্রহণ করেছিল। এর মতো মানুষকে জুতো দিয়ে এদের মুখ ভেঙে দেওয়া উচিত। इसकी माँ का भोला चेहरा। আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? বলছি হারে হারামির বাচ্চা, যখন পরীক্ষা চলছিল, যখন কলেজ যখন বন্ধ ছিল, তখন তোদের নিরাপত্তা রক্ষীরা কি তোদের দিদির শাড়ি শুকাচ্ছিল? এরকম হারামি মানে মনের মানসিকতা, এইরকম মানে শুয়োরের বাচ্চার মতো কথাবার্তা, এগুলো তৃণমূলের মুখেই মানায়। আর এই যে দলটা, এই দলটা এখনও পর্যন্ত এইরকম মদন মিত্র যারা রাঁড়বাজি দালালি করে বড় হয়েছে, যারা চুরি করে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, মোটামুটি এইরকম লোকগুলো এখন তৃণমূলের দলের সম্পদ হিসাবে বিবেচিত হচ্ছে। আর বাকি যারা খেটে খাওয়া লোক, তারা মরছে রাস্তায় 2-4টে পয়সার জন্য, কৃষক বন্ধু, তারপরে এরকম বিভিন্ন রকমের ভাতার জন্য সাধারণ মানুষ খেটে মরছে। আর যখন কোনো একটা খারাপ কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে, তখন এরা চশমা পরে, দিনের বেলায় তো চশমা পরে ঠিক আছে, রাতের বেলায় চশমা পরে কোন শালা বসে? এগুলো কি শিক্ষার অভাব না কি? কিছুই বুঝতে পারি না। মাদারের বাচ্চা। একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার দর্শন করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে যে মদন মিত্রর গালে কটা জুতো মারবে আর ওর পোঁদে কুকিয়ে কটা লাথি মারবে। এইরকম যে কথাবার্তা বলছে, মানে ও ওই ধর্ষককে সাপোর্ট করে কথা বলছে। এর মতো হারামি মনের মানসিকতার মানুষ, এদেরকে লাথিতে হবে না, এদের মুখে সপাটে জুতো মারতে হবে। এদের জুতো মারলেই মুখগুলো ভেঙে যাবে, দিলে ঘরে বসে থাকবে চুপচাপ, কারোর সামনে আসবে না। তো এ বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে কোনো কলেজে ঢুকতে গেলে তখন 4-5টা করে বন্ধু নিয়ে যেতে হবে কলেজ বন্ধ থাকলে, বা পশ্চিমবঙ্গের কলেজগুলো এখন ওয়ে রুম হয়ে গেছে, তাই কোনো একটা মেয়ে যেতে হলে তার বন্ধু বান্ধবীদের নিয়ে যেতে হবে, বাবাকে নিয়ে যেতে হবে, না হলে ওখানে ঢুকতে পারবে না। তো কলেজগুলো তো তৃণমূলের দালালদের পার্টি অফিস হয়ে গেছে বা তৃণমূলের ওয়ে রুম হয়ে দাঁড়িয়েছে। তো এর কথায় প্রমাণ পাচ্ছে যে তৃণমূল দলটা কতটা পরিমাণে দুর্নীতিগ্রস্ত এবং তাদের চরিত্রহীন লম্পটে ভর্তি হয়ে গেছে। তো এর কথায় মানুষের মনে কী যে প্রভাব ফেলবে এই ভোটে, এটা এ বুঝিয়ে দিচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं? কসবার উপর যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়, তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে তো অ্যাকিউজডরা গ্রেপ্তার হয়ে গেছে, তো ওরা কি করতে আসবেন? রাজনৈতিক পর্যটক? তোমরা বোম মেরে কোনো মেয়ের জীবন কেড়ে নেবে, সেটা দেখার জন্য কেউ আসবে না। যখন মিডিয়া খবর করলো যে তামান্না মারা গেছে, তারপরে গিয়ে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো। পুলিশ গিয়ে বলছে তার মাকে, আপনি শান্ত হয়ে বসুন, আমরা অ্যারেস্ট করে নেব, আপনি নিশ্চিন্তে থাকুন। মানে তার মেয়ে মারা গেছে, সে নিশ্চিন্তে ঘরে বসবে, কান্না করতে না বলছে, সব ঠিকঠাক আছে। কিন্তু কুণালবাবু বলছেন যে দীঘায় যে মন্দির হচ্ছে, সেটা তারা রাজনৈতিক পর্যটক হয়ে আসছেন। দীঘায় একটা সুন্দর মন্দির হয়েছে, সুন্দর মন্দিরের নমুনা আমরা দেখেছি। রথযাত্রায় মুখ্যমন্ত্রীর যে নাটক, সেগুলো আমরা দেখেছি, নারকেল ছুঁড়ে মারা এবং পায়ে জুতো পরে রথের দড়ি টানা, এরকম বিভিন্ন রকমের মুখ্যমন্ত্রীর সমাজসেবামূলক কাজ আমরা দেখেছি, যেগুলো হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে। তো সেটা দেখার জন্য বা ওই মন্দির দেখার জন্য পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় ওই মন্দির দেখার জন্য ওনারা আসবেন না, আমি ভালো করেই জানি। কুণালবাবু জানেন না তো, তাই বলে ফেলেছেন। তাই কুণালবাবুর পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কত পাতেলা। বেড়াতে আসছেন, আসলে খবর পেয়েছেন দীঘায় একটা ভালো মন্দির হয়েছে, ওনারা এখানে কালো কাঁচওয়ালা গাড়িতে মন্দিরে জয় জগন্নাথটি করতে যাবেন। আর কুণালবাবু ওই যে মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটাটা আছে, সেই ঝাঁটাটা পেছনে গুঁজে নিয়ে তিনি গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াবেন। তিনি হচ্ছে কালো কাঁচওয়ালা গাড়ি ওনার নেই, ওনার রিক্সা আছে, ওই রিক্সাতে তিনি ঝাড়ু পেছনে লাগিয়ে ওই রাস্তাটা ঝাড় দিতে দিতে যাবেন। তো এখানটায় জগন্নাথ দেবকে নিয়ে যে ঠাট্টা তামাশা চলছে বা রাজনৈতিক একটা চাপানোতর করার চেষ্টা করা হচ্ছে, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে, মুসলিমদেরকে তাদের প্রসাদ খাওয়ানো হচ্ছে, এনারা আবার নাকি বলে বিজেপি মুসলিম বিদ্বেষী। আরে বিজেপি তো তাহলে সব থেকে বেশি মুসলিমকে সম্মান করে, তোমাদের মতো তো নয় যে রেশনে প্রসাদ পাঠিয়ে সেই প্রসাদ নিয়ে দুর্নীতি করছো, আবার মুসলিমদেরকে ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছ। লজ্জা শরম ভয় কিছুই নেই।
তো মুসলিমরা এখনো যদি বোকা থেকে থাকো তো ওদেরকে ভোট দাও, তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তবে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।